তাহলে সিনা গর্দান পেরিয়ে খাসির লাল লাল ঝোলে গিয়ে আলটিমেটলি সবাই আটকে গেল। হ্যাঁ, লাল লাল খাসির ঝোলে গিয়ে হ্যাপি এন্ডিং হলো, তাই তো? হ্যাঁ, আমি ম্যান্ডিয়া শুয়ের কথা বলছি, যারা একটা সময় কি বলবো, একে অপরের বিভৎস লেভেলের শত্রুতা দেখিয়েছে ওয়াইটির প্ল্যাটফর্মে। হ্যাঁ, একে অপরের পার্সোনাল জিনিস ওপেন করে ভিডিও করেছে। কেন করেছে, কিসের জন্য করেছে, সেটা আর কারোর অজানা নেই, ঠিক আছে? আজ তাদেরই আবার হ্যাপি এন্ডিং হলো। হ্যাঁ, কিছুটা আমরা এর আগেও দেখেছি যে এবার অন্য আরেকজনের সাহায্যে ম্যান্ডির বাড়ি গিয়েছিল শু, এবং সেদিনও লাল লাল খাসির ঝোল, এবং ওই খাসির ঝোল খেয়ে আসার পরে লোকজন বলেছিল যে খেতে পায় না, খাসির ঝোল খেয়ে ভুলে গেল, খাসির ঝোল খেতে গেল, এরকম। তো সেকেন্ড টাইম আবার লাল লাল খাসির ঝোল, এবং সেখানে পার্টিকুলার মাংস কেনার সময় শু নিজে বলল যে গর্দান, মানে তোমার সিনার মাংস নিচ্ছিল, তার সঙ্গে ও বলল গর্দান, ঠিক আছে? আর সেইখানে কিছু লোকের একটু সমস্যা বা আপত্তি শুরু হলো যে ভাই, যে বলল আমি না খেয়ে চলে যাব, সে ভাই গর্দানের কথা আবার বলছে, তার মানে লোভটা ভিতরে ছিল, খাওয়ার লোভটা ভিতরে ছিল, কিন্তু তোমার হচ্ছে সেটা সম্বরণ করতে পারেনি, আর সেই জন্য সে গর্দানের কথা বলল। তো এই পুরো এটাও একটা কন্ট্রোভার্সি, তো সেটা নিয়েও কথা বলার জায়গায় আমি আছি, আর সেটা নিয়েই কথা বলতে এসেছি। তো চলো, লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এই ভিডিওটা করার সময় আমাকে কিছু গৌরচন্দিকা দিতে হবে। সেটা হচ্ছে, আমি যখন কন্ট্রোভার্সি জোনে পা রেখেছিলাম, তখন উত্তাল কন্ট্রোভার্সি জোন, গালাগালিতে, মানে একে অপরকে গালাগালি দিয়ে ভূত করে দিত। সে মানে নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি হোক, অপরপক্ষে কন্ট্রোভার্সি হোক, আর যাই হোক, গালাগালিই ছিল কন্ট্রোভার্সি টপিকের মধ্যে একটা আইটেম বলতে পারো। অনেকেই ভাবতো গালাগালি দিয়ে খুব রাফ অ্যান্ড টাফ যদি কেউ কাউকে বলে, তাহলে সেটাই হচ্ছে রিয়েল কন্ট্রোভার্সি। আর আমরা যারা ছোট ছোট করে কথা বলে বুঝিয়ে ভিডিও করি, তারা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি জন্য পাত্তা দেওয়ার মতো নয়। তাদের কেউ দেখে না, তাদের কেউ বোঝে না, এবং চ্যানেল যদি ভাইরাল বা গ্রো করতে হয়, তাহলে গালাগালি তোমাকে দিতে হবে, গালাগালি জানতে হবে, এবং রুটলি বলতে হবে, এটাই বলার ছিল। তখন আমাদের মতো কিছু ক্রিয়েটার যারা এটা প্রোটেস্ট করেছিল যে কেন ভাই গালাগালি, নোংরা জিনিস দেখে, ধরো মানে নোংরা মানে অনেক কিছু আর কি, দেখানো, শরীর দেখানো, হ্যানা ত্যানা, নোংরা কিছু দেখে যতটা মানুষ প্রবোক্ট না হচ্ছে, তার থেকে নোংরা স্ল্যাং কথা শুনে তার থেকে বেশি প্রবোক হচ্ছে। তাই নোংরা শুধু দেখালেই নোংরা হয় না, নোংরা মুখ থেকে বললেও সেটাও নোংরামিই হয়। যদিও সেই কথাটা তখন খিল্লিই হয়েছিল, হ্যাঁ, কে এসেছে দুদিনের যোগী জ্ঞান দিতে। কিন্তু আজকের ডেটে আমি খুব হ্যাপি, তার কারণ হচ্ছে সেদিনে সেই কথাটা, যেই কথাটা নিয়ে আমি এতদিন কাজ করে চলেছি, সেই জিনিসটা কিন্তু সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কেউ মুখে বলে, কেউ কাজে করে, কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে আমরা যে প্রসেসিংয়ে ভিডিও করতাম, দিস ইজ আ রং প্রসেস। সেই প্রসেসে সত্যি করে ক্রিটিসিজম হয় না। ক্রিটিসিজম মানে এই নয় তোমার উদ্ধততা দেখাবে, তোমার কি যেন বলে, লজিকের বাইরে তোমাকে রাফ অ্যান্ড টাফ হতে হবে, তোমাকে উগ্র কথা বলতে হবে, অপোনেন্ট পার্টিকে ডমিনেট করার জন্য তোমাকে উগ্র ভাষা প্রয়োগ করতে হবে। নো, নেভার। কন্ট্রোভার্সির মানেটা আগে বুঝতে হবে। কন্ট্রোভার্সির মানে ক্রিটিসিজম, মানে তুমি কোনো একটা জিনিস দেখলে, যেটা দেখে তোমার মনে হলো যে এই জিনিসটা খুব একটা ঠিকঠাক হচ্ছে না, বা ঠিকঠাক হচ্ছে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তো সেটা নিয়ে তুমি নিজেকে নিজের মুখের কথার দ্বারা ইলাবোরেট করে ভিউয়ার্সদেরকে বোঝাও যে ব্যাপারটা এই, এবং তোমার নিজের যে মতটা সেটা স্ট্রংলি লোকের কাছে বলো যে এটা এই। সেখানে তোমার গালাজের কি প্রয়োজন আছে কি? নেই। কিন্তু সেই মুহূর্তে এই কথাটা শোনার জায়গাতে কেউ ছিল না, কারণ গালি দিয়ে নিজেদের চ্যানেল ভাইরাল করে নিজেদের একটা জায়গা তখন কিছু ক্রিয়েটার করে ফেলেছিল।
তো স্বভাবতই তুমি একটা নতুন মুখ এসে এই ধরনের কথা বলবে আর সবাই সেটা মেনে নেবে বা অ্যাকসেপ্ট করবে, সেটা তো কাম্য নয়। তোমার ওই কথাটা তখন লোকের কাছে লেকচার মনে হবে এবং মনে হবে যে ভাই কি বলছে। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যখন যেতে শুরু করলাম, তখন বুঝলাম যে কন্ট্রোভার্সিটা একটা কমিউনিটি বলে একটা জিনিস আছে এবং সেই কমিউনিটি একে অপরকে দেয় মাঝে মধ্যে লোকে, এবং একটা গ্রুপ কিন্তু চলে। কিভাবে গ্রুপ চলে? মানে ধরো কোনো একটা টপিকে পার্টিকুলার অনেক লোকজন মিলে কাজ করছে, তো সেম মেন্টালিটির মত প্রকাশ করছে বলে তারা একই গ্রুপে রয়েছে। এবং ধরো কোনো একটা জায়গায় আমার মনে হলো যে সেম মেন্টালিটির নয়, আমার অন্য মত মনে হচ্ছে, কিন্তু সেই গ্রুপিজমের মধ্যে থাকার জন্য আমি তারা যা বলছে সেটাকেই আমার মতো করে ইলাবোরেট করলাম। এরকম নয় যে গ্রুপে থাকলেই সবাই সবার সাথে মতের মিল হবে সব সময়, এটা তো হতে পারে না। কারণ আমরা ফ্যামিলিতেও দেখি, যখন আমরা বাড়িতে থাকি তখন সব সময় কি আমাদের বাড়ির অন্য ফ্যামিলিদের সঙ্গে আমাদের মতের মিল হয় না, তবু আমরা একসঙ্গে থাকি। তো সেক্ষেত্রে বাইরে থেকে যদি কেউ কিছু বলে তখন আমরা স্ট্রংলি কিন্তু প্রোটেস্ট করি। হতে পারে বাইরে সেই লোকটা যেটা বলছিল হয়তো আমার সাথে তার মিল ছিল, কিন্তু আমি যেহেতু আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে তাই স্ট্রংলি অপোজ করা শুরু করি। মানে আমি নিজের মনের সাথে নিজে যুদ্ধ করে শুধুমাত্র গ্রুপিজমের মধ্যে থাকবার জন্য এবং সেটার যে ফেসিলিটিস সেগুলো নেওয়ার জন্য আমার নিজের মতটাকে চেঞ্জ করলাম। তাতে কি হলো? তাতে আমার মন কখনোই ভালো থাকলো না। কারণ নিজের মনের সঙ্গে যুদ্ধ করে যদি কেউ হেরে যায় সে কখনোই ভালো থাকতে পারে না। তো যাই হোক, এরকম চলছিল। আমি কিন্তু নিজেকে কখনোই কোনো গ্রুপের মধ্যে ঢোকাইনি, তবে হ্যাঁ প্রতিবাদ করেছি, শুয়ের হয়ে অনেক প্রতিবাদ করেছি। ইভেন ওইদিকে টুন মম, তারপরে হচ্ছে হার্ট, এদের নিয়েও ভিডিও করেছি। কারণ তারা তখন কি বলবো, আপের দিকে ছিল। আপের দিকে দ্যাট মিন্স তাদেরকে লোকে চিনত। আজকের তুমি এখানে কন্টেন্ট করতে এসেছো, তো এমন জিনিস নিয়ে তোমাকে কন্টেন্ট করতে হবে যাকে ভিউয়ার্সরা চেনে, না হলে তুমি কি বলছো, তোমার কথা কি তুমি ব্যক্ত করছো, সেটার কোনো জায়গাই নেই, মানে পৌঁছাবেই না কারোর কাছে। এমন একটা টপিক নিয়ে তোমাকে কথা বলতে হবে যেটা ভিউয়ার্সরা দেখছে। তার কারণ হচ্ছে ভিউয়ার্সরাই তো আমাদের টার্গেট, তাদের ভালো লাগানোটাই তো কাম্য। তাদের পছন্দ হলে তবে তো তারা ভিউজ দেবে, এবং তাদের পছন্দটাই কিন্তু আমরা ভেবে চলি। হ্যাঁ, সে যেভাবেই কন্টেন্ট করুক, তাহলে সেই ভিউয়ার্সরা কোন জিনিসে ইন্টারেস্ট রাখছে, কোন জিনিসটা তারা দেখতে চাইছে, তো সেইটা অনুযায়ী আমরা কাজ করতে শুরু করি। তো তখন আমি যেহেতু এরা ট্রেন্ডিং টপিকের মধ্যে ছিল এবং এদের নিয়ে যখন ভিডিওজ হতো তো আমি সেদের নিয়ে ভিডিওজ করতাম না। তখন আমি কোনো বড় বড় ব্লগারদের নিয়ে সেরকম একটা ভিডিও করিনি। আমি প্রথম যখন যে জায়গা থেকে জোন থেকে শুরু করেছিলাম তখন একজন ছিল জার্নি, তারপর থেকে শুরু করলাম, জার্নির পর থেকে যখন এদিকে এলাম তখন আমি মেনলি যে ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে আমাদের দাল্লির এগেনস্টে, ওই গালির জন্যে প্রতিবাদ করতে এসেছিলাম। এবং তখন সবাই দাল্লিকে নিয়ে ভিডিওস করছিল, কোনো একটা ব্যাপারে ওদের ঝামেলা হয়েছিল, এবং সেক্ষেত্রে আমি কিন্তু দাল্লির এগেনস্টে ভিডিও করা শুরু করি। কারণটা এটা যে কি যেন বলে, দাল্লি তখন ওই স্ল্যাং দিয়ে ভিডিও করতো, যেটা আমার পছন্দ হতো না। তারপরে এলো শুয়ের ঘটনা, এই ম্যান্ডিকে নিয়েই শুয়ের ঘটনাটা এলো, এবং আমার মনে হলো যে কোনো রকম একটা এরকম হচ্ছে যে ও গ্রুপ থেকে বেরিয়ে নিজের মত রাখছে যেটা অন্য লোকেদের পছন্দ হচ্ছে না, ঠিক আছে, এবং তখন সবাই মিলে তাকে কন্টিনিউ অ্যাটাক করতে শুরু করে। আর সেই সময় আমি প্রতিবাদটা শুরু করি। সেম জিনিসটা আমি টিনার ক্ষেত্রেও করি। সে বড় ব্লগার, তাকে নিয়ে সবাই অ্যাটাক করতে শুরু করলো তার একটা ছোট্ট জিনিস নিয়ে, এবং সেক্ষেত্রে আমার মনে হলো এই সময় আমার টিনাকে নিয়ে ভিডিও করার দরকার, এবং ডেফিনেটলি আমি সেটা করতে শুরু করি। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমি চলতে শুরু করেছি। কিন্তু আমার কথার মধ্যে কোনোদিনই স্ল্যাং আপনারা খুঁজে পাননি, তার কারণটাই এটা। হ্যাঁ, তার মানে কি আমার কোনো উগ্র মেন্টালিটির ভিডিও কোনোদিন আপনাদের চোখের সামনে আসেনি? ডেফিনেটলি এসেছে। বাড়তি নেকচারেক আমিও উগ্র মেন্টালিটির ভিডিও করেছি এবং আপনারা সেটাকে অ্যাকসেপ্টেন্সও দিয়েছেন, এমন নয় সেটা পছন্দ করেননি, বাট ওটা আমার প্রচ্ছন্ন রূপ, প্রকট নয়। প্রকট বৈশিষ্ট্য আমি এরকম, নর্মালি এরকম,
বাট আমাকে যদি কেউ রাগিয়ে দেয় বা আমি যদি কোনো কারণে রেগে যাই, ইরিটেট হয়ে যাই, তখন আমারও কোনো সময় আউটবাস্ট হয়ে যায়। আর সেই জন্য সেরকম একটা ভিডিও হয়তো আপনাদের চোখের সামনে চলে এসেছে, কিন্তু তার মধ্যে কোনো স্ল্যাং ছিল না। 3-4বার এরকম তো ডেফিনেটলি হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু জানি যে ওই ধরনের ভিডিও অনেকেই পছন্দ করে, তারপরেও কিন্তু সেগুলোকে আমি কন্টিনিউ করিনি, কারণ ওটা আমার ওই বললাম প্রচ্ছন্ন রূপ, প্রকট নয়। তো এইবার এত কথা এই জন্যই বলছি, আজকের ম্যান্ডির সঙ্গে শুয়ের একটা মিল হয়ে গেছে। কিসের জন্য মিল হয়েছে? ম্যান্ডি শুয়ের এগেনস্টে একটা কেস করেছিল, আর শুও সেটা মানে ডিফেন্স করেছিল। তো কেস কামানির মধ্যে তারা ঢুকে গেল, তারা ভিডিওজও করেছে একে অপরকে, হে এ 100টা করেছে, 2টো করেছে, কিন্তু করেছে। আবার তারা কেসও করেছে, এবং দিনের শেষে তারা রিয়েলাইজ করেছে যে ভাই এটা কি করতে চাইছি, আমরা টাকা ইনকাম করতে এসেছিলাম, আমরা ভিডিওস করে মানুষকে এন্টারটেন করতে এসেছিলাম, তাদের ভালো লাগাতে এসেছিলাম, কারোর সঙ্গে পার্সোনাল শত্রুতা তো করতে আসিনি, রিভেঞ্জ মেন্টালিটি তো নিতে আসিনি। হ্যাঁ, আর আর নিজেদের টাকা পয়সা নষ্ট বা ওয়েস্টেজ করতে আসিনি। আজকের আপনারা অনেক অনেক টাকা খরচা করে অনেক কিছু জিনিস কেনেন, খান, মাখেন, ঘোরেন, সমস্ত কিছু করেন, কিন্তু ধরুন আপনার হাত থেকে বা আপনার পার্স থেকে 50 টাকা হারিয়ে গেল, কেমন হবে? আপনার ছটপটানি শুরু হবে যে কোথায় ফেললাম, কিভাবে হারালো। এমন নয় যে খুব ক্যাজুয়ালি ঠিক আছে 50 টাকা গেছে, এরকম নয়। আপনাদের কাছে লক্ষ টাকা থাকলেও আপনারা ওই 50 টাকার মায়ায় পড়বেন, কষ্ট হবে আপনার। তার কারণ ওটা ফালতু মিসইউজ হয়েছে, যেটা আপনার দ্বারা ভুল বশত হয়তো হয়ে গেছে, আপনি বুঝতেও পারেননি। তো সেম এই কেস কামারি, কোর্ট কাছারিটাও তাই। বহুবার, বহু ক্ষেত্রে, বহুদিন আমি এই কথাটাই বলে এসেছি যে ভাই এইটা আলটিমেট সলিউশন নয়। সেই সময় হয়তো চেঁচিয়ে বলেছিল আমি এর শেষ থেকে ছাড়বো, আমিও লড়বো। আরে ভাই, লড়া তো ঠিক আছে, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া ঠিক আছে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে কি লাভ? আমি ধরুন জিতে গেলাম, লাভটা কি হলো? আমার পয়সা খরচা হলো, আমার হ্যারাসমেন্ট হলো, আমাকে যেতে হলো, থানা পুলিশ করতে হলো, কিন্তু আলটিমেটলি কি? আমি জিতে গিয়ে কি করব? জিতে গিয়ে এটাই হতে পারে যে ঠিক আছে আপনি যেগুলো করেছেন সেগুলো ঠিক আছে, যেহেতু ওইগুলো করেছেন তার জন্য আপনি ঠিক জায়গায় আছেন। বা ধরুন ম্যান্ডি জিতলো, তাহলে কি বলা হলো যে ওর কিছু ভিডিও প্রাইভেট করে দেওয়া হোক। তো সে তো আমরা এমনিও নর্মালি আমাদের অনেক ভিডিওস প্রাইভেট করি, মানে যারা করেন তারা তো করেন, তাহলে লাভটা কি হলো? তাহলে এতদিনের পরিশ্রম, এতদিনের হ্যারাসমেন্ট, এতদিনের টাকা পয়সা খরচা, দিনের শেষে রেজাল্ট কি? আর আপনারা কি চান যে অন্য কেউ শাস্তি পেয়ে সে গারদের পাশে মানে ভিতরে ঢুকে যাক আর আপনারা তাতে উল্লাস করবেন? এটা বিকৃত মস্তিষ্কের লক্ষণ, আমি তাই মনে করি। তাহলে সেই যুদ্ধের জের বা লড়াইয়ের জের টেনে নিয়ে যাওয়াতে কোনো মহত্বতা আছে বলে আমার মনে হয় না, আর কোনো বুদ্ধিমান ব্যক্তি সেটা করবে না। আজকের ডেটে শু এবং ম্যান্ডি দুজনেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যে ভাই আমরা কন্টেন্ট করেছি, হয়ে গেছে, পয়সা ইনকাম করেছি, ম্যান্ডি যা দেখিয়েছে তাতে পয়সা ইনকাম হয়েছে, ভিউয়ার্সরা দেখেছে, তারা পয়সা ইনকাম করেছে। এখন আর আমরা সেই জিনিসটাকে পার্সোনাল নিয়ে যাব না, রিভেঞ্জের মেন্টালিটিতে নিয়ে যাব না, আর তার জন্য সময় বা টাকা দুটোই অপব্যবহার করব না। দিস ইজ ভেরি গুড ডিসিশন। কেন বললাম? তার কারণ হচ্ছে শত্রুতা বয়ে নিয়ে যাওয়াতে কোনো মহানুভবতা নেই বা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নেই। শত্রুতা মেটাতে হয়, একটাই জীবন, সেখানে বন্ধু শত্রু তোমার সমস্ত কিছু হবে, কিন্তু তুমি যত নিজের কার্যের দ্বারা শত্রুতা কমিয়ে বন্ধুত্বর ব্যাপারটা নিয়ে যাবে তত তুমি পজিটিভিটির দিকে এগোবে, নেগেটিভ জিনিস তোমাকে পিছনে ছেড়ে চলে যাবে। আর এটাই হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়। তো যখন এরকম একটা জায়গায় এলো যে ম্যান্ডি এবং স্যান্ডিকে অন্য একজনের দ্বারা বোঝানো গেল এবং শুও বুঝলো যে ভাই সত্যি তো আমরা দিনের শেষে কি মানে আমাদের যা পাওয়ার, যা নেয়ার হয়ে গেছে, ভিউয়ার্সদের থেকে ভিউজ নেয়ার, টাকা ইনকাম করা হয়ে গেছে, এখন সেই জিনিসটা লং টার্ম প্রসেসে, আমিও ভিডিও করছি না আর ও কিছু আমাকে বলছে না, কিন্তু সেটা লং টার্ম প্রসেসে নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্র বানিয়ে কেস কামারি করে দিনের শেষে কিসের প্রফিট? না, ম্যান্ডির কিন্তু প্রচুর পয়সা আছে এবং এখনো ছিল এবং আছে,
তাতে কিন্তু ম্যান্ডি 4-5 হাজার টাকা 7 হাজার টাকা নষ্ট করতেই পারে, কিন্তু ম্যান্ডি বুঝেছে ওই 5-7 হাজার টাকায় আমি খেয়ে নেব, খাসির মাংস লাল লাল ঝোল কাউকে খাইয়ে দেব, বা জামা কাপড় কিনে নেব, বা দান করে দেবো কোথাও, তাও ভালো, কিন্তু ফালতু কেসের পিছনে ছুটবো কেন? আর ম্যান্ডি যে এইসব ব্যাপারে কুড়ে, তার আজকের একটা প্রমাণ, সেটা হচ্ছে ম্যান্ডি ওই যে যেখানে আর কি লয়াররা বসেন, সেই জায়গায় ফার্স্ট যে লয়ার বসেছেন, ভিতরে যাতে ঢুকতে না হয় তার জন্য ফার্স্ট যে লয়ার বসেছেন তার কাছেই কেসটা নিয়ে গেছে, কোনো চয়েসে যায়নি যে এই লয়ার ভালো ওই লয়ার ভালো, ওর কাছে যাই দূরে যাই, করেনি। তার কারণ পয়সার অত ও কার্পণ্যতা করে না, এবং এটা বুঝেছে যে এত হেডেক নেওয়ার দরকার নেই, তার জন্য ওইটা করেছে, সেটা দেখালো, আপনারা দেখেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তারপর ম্যান্ডি নিজেও বুঝতে পারে, রিয়েলাইজেশন করে, এবং ম্যান্ডির মধ্যে একটা খুব ভালো গুণ আছে, সেটা হচ্ছে ম্যান্ডি কিন্তু ক্যামেরার জন্য হোক, ক্যামেরার বাইরে হোক, আমি তো ক্যামেরার বাইরে ওকে দেখিনি, তো ক্যামেরার বাইরে হোক, ও কিন্তু খুব আপন করে নিতে পারে তোমাদেরকে, এবং শো অফও করতে পারে আপন করার, যেটা খুব প্রয়োজন। আর এটা হচ্ছে মার্কেটিংয়ের স্টাইল, কারণ ম্যান্ডি জানে আমার টার্গেট আমার ভিউয়ার্সরা, এবং ভিউয়ার্সদের সামনে আমার ব্যবহারটাই কিন্তু ভিউয়ার্সরা দেখবে, আমার সমস্ত জিনিস ভুলে যাবে, আমার ব্যবহারটা তাদেরকে ভুলতে বাধ্য করবে। তাহলে ম্যান্ডি খুব ভালো জানে ভিউয়ার্সদের মেন্টালিটি, ভিউয়ার্সরা কি চায় এটা খুব ভালো বোঝে, এবং ইউটিউবে আজকের ওর সাকসেসের জায়গাটা, এই জায়গায় দাঁড়ানোর পিছনের রিজনই এটা, ও জানে আমার টার্গেট কারা, আমার টার্গেট ভিউয়ার্সরা, এবং তাদেরকে কিভাবে মোল্ড করতে হয়, তাদেরকে কি দেখাতে হয়, তারা কি বুঝবে, তারা কি দেখতে চাইছে, সেইটা ও খুব ভালো বোঝে, আর সেই জন্য সেই মার্কেটিং স্কিলটা আছে বলেই আজকের ওর সাকসেস। না, ব্লগিং কিন্তু ওর মতো অনেকেই করতে পারে, এমন এক্সট্রা কিছুই ও দেখায় না যেটা দেখে আলাদা করে ওর পিছনে দৌড়াতে হবে, কিন্তু লোক ওকে ভালোবাসে, ম্যান্ডিকে কেউ কিন্তু ডিনাই করতে পারে না। তার কারণ এটা বোঝে ম্যান্ডি। তাই একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন, শুয়ের ক্যামেরাতে ম্যান্ডি এসে শুয়ের গলায় ঝাঁপিয়ে পড়েছে, শু কিন্তু গলায় ঝাঁপিয়ে পড়েনি, ওর মধ্যে আড়ষ্টতা জড়তা অনেকটা আছে, যেটা ম্যান্ডির মধ্যে নেই, খুব ক্লোজলি এসে বললি ধরে চুমুঠুমু খেয়ে একাকার করে দিল। এটাই তো হচ্ছে টার্গেট, কারা? ভিউয়ার্স। আর তাদেরকে আমার এই বিহেভিয়ারটা দেখাতে হবে, মন থেকে সে কি সেটা আমি তার সঙ্গে না মিশে বলতে পারবো না, বাট উপর থেকে যেটা দেখেছি সেটাই বললাম। তো যাই হোক, তারপরে ও এটা বুঝলো যে যা হচ্ছে বা যেটাই হচ্ছে, এই সবার সাথে আমার ঝামেলা, আলটিমেটলি দিনের শেষে কি হচ্ছে? লাভ হচ্ছে না, সবার সঙ্গে তিক্ত সম্পর্ক হচ্ছে। তাই ম্যান্ডি নিজের মেন্টাল সেট আপ করে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে, যাদের সঙ্গে ওর প্রবলেম ছিল তাদের সবার সাথে ও প্যাচ আপ করেছে, যেভাবে প্যাচ আপ করার জিনিস তাকে সেভাবে প্যাচ আপ করেছে, আর শুয়ের সঙ্গেও ঠিক সেইভাবেই ও প্যাচ আপ করেছে। আর এটা বলতে পারি যে দেখো, ইউটিউবে এসে কোনো রিলেশন হয় না, সেই রিলেশন মেনটেনেরও কোনো ব্যাপার হয় না, কিন্তু শু এবং ম্যান্ডির মধ্যে একটা ফিলিংস কাজ করেছে। অনেক সময় কি হয়, একই জিনিস দিয়ে নাড়াঘাটা করতে করতে, সে ভালো আর খারাপ হোক, তার প্রতি ফিলিংস গ্রো করে, ফিলিংস তো ডেফিনেটলি আছে ওদের মধ্যে, আর 5টা লোকের ম্যান্ডির প্রতি যে ফিলিংস আছে, ভিউয়ার্সদের কথা বলছি না, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার থেকে তুলনামূলক শুয়ের বেশি ফিলিংস আছে ম্যান্ডির উপর, এবং ম্যান্ডি সেই ফিলিংসটা আদায় করে নিয়েছে, ঠিক আছে? আর ম্যান্ডিরও কিন্তু শুয়ের প্রতি বেশি ফিলিংস আছে, কেন সেটার কিন্তু এক্সপ্লেনেশন আমি দিতে পারবো না, সেটা ওরাই ফিল করতে পারবে। তো যাই হোক, এইবার তোমরা দেখলে যে ফার্স্ট টাইমে ওরা গিয়ে ব্যাপারটা করলো, এবং দুজনেই কেস তোলার জন্য যা করা সেটা করলো, এবং সেই প্রসেসিংটা তো অবশ্যই কোর্টের দ্বারাই হবে, তাই কোর্টে ওদের যেতেই হতো, দুজনেকেই যেতে হতো, এবং দুজনকে গিয়েই জজ সাহেবের সামনে হোক, লয়ারের সামনে হোক, আমি কার সামনে তো জানি না, সেটা করতে হলো যে ডিসমিস করতে হবে। তো সেই সময় কাজটা ছিল সকালের দিকে, তো শু যেটা বলছিল যে আমি কাজ করব, কাজ করে এখান থেকেই বেরিয়ে চলে যাব। তো নর্মালি আমরা কারোর সঙ্গে দেখা হলে, কারোর সঙ্গে তার বাড়িতে যাওয়ার জন্য না, কোনো কিছু কাজের জন্য তার বাড়িতে গেলে আমরা কি বলবো, না এই কাজ করার পর তোর বাড়িতে আমি গিয়ে থেকে যাব, তারপর আমি বিকালবেলা যাব? এটা নিশ্চয়ই বলবো না। তাহলে আমরা এটাই বলবো যে এখান থেকে বেরিয়ে আমি বেরিয়ে চলে যাব। কিন্তু আমার পাশের লোকও আবার এটা বলবে, এটা কখনো হয়? তুই এত দূর দিয়ে এলি, এরকম ভরভরন্ত বেলায় তুই বাড়ি চলে যাবি? কারণ আমি রান্না করছি, আমার বাড়িতে তো আরও লোক আছে, আমি না রান্না করলেও আমার শাশুড়ি মা আছেন, আমার ননদ আছে, তারা রান্না করে ফেলবে।
তাহলে তুই খেয়েই যাবি। এটা তো আতিথেয়তা, এটা তো করতেই হবে, এটা তো মানুষের নেচার, সেটাই করেছে। তো আমরা জানি ম্যান্ডি বিখ্যাত তার খাসির লাল লাল ঝোলে, মানে সে নিজেও খেতে ভালোবাসে লাল লাল খাসির ঝোল, এবং যে আসে তাকে লাল লাল খাসির ঝোল খাওয়ায়। তো এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে লাল লাল খাসির ঝোল। তো ন্যাচারালি ও মাংসটা কিনে, ও আগেই বলেছিল যে মাংসটা কিনে ও ননদকে দেবে রান্না করবার জন্য। তো তোমরা দেখলে মাংসটা কিনতে যাচ্ছে। তো মাংসটা কিনতে গেল, ওরা বাইকে বসে হচ্ছে মাংসটা অর্ডার দিল, মাংসটা তারা দিল, ও নিয়ে নিল, বাইক থেকে নামলোও না। তখন কিন্তু সু বলল সরি, যে বাইক থেকে নামলোও না। ঠিক কথা, আমরা যারা বাজার করতে যাই যদি বাইকে করে যাই ও হাজব্যান্ডের, তারপরে নেমে দেখে এটা দিন ওটা দিন করে নিই, তো ওরা খুব ক্যাজুয়ালি করলো, হয়তো ওদের ওই জায়গায় বিশ্বাসযোগ্যতাটা সেই রকম আছে তাই জন্যই সেটা করলো। তো তখন ওরা কিসের মাংস নিল? সিনার মাংস নিল। আর সু ওখান থেকে বলল গর্দান নিতে। আচ্ছা, এইবার তোমাদের মনে হতে পারে যে কেন বলল, ঠিক আছে। ততক্ষণে সু জানে যে আমি ওদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব, মানে আমি খাবো আর কি, এটা জানে। নর্মালি খাসির মাংস যারা খেতে ভালোবাসে তাদের মধ্যে বেশিরভাগ লোক আছে, কিছু লোক আছে সিনার মাংস খেতে ভালোবাসে, যাতে মাংস, হাড় এবং চর্বির একটা আস্তরণ থাকে সিনার মাংসে। বেশিরভাগ ক্ষেত্রে হাড়ও থাকে, তোমার মাংসও থাকে, আর তার সঙ্গে কিছু চর্বি থাকে। এই জন্য সব থেকে সিনার মাংসটাই সবাই বেশি প্রেফার করে। আর কিছু লোক আছে যারা খাসির মাংস খায় মানে হাড় খাবো না, চর্বি খাবো না, শুধু সলিড মাংসটা খাবো, অনেকে খেতে ভালোবাসে, যেটা আমার একদম পছন্দ না। তো সলিড মাংসটা খেতে ভালোবাসে। তো সেই জায়গায় আমার যেটা মনে হচ্ছে যে শুয়ের হয়তো সলিড মাংসটার প্রতি খেতে ভালোবাসে, আর এরা হয়তো এরকম মাংস খেতে ভালোবাসে। তো নর্মালি এই সিনার মাংস আর গর্দানের মাংসই লোকে পছন্দ করে যতদূর জেনেছি, আর সামনের পায়ের মাংস, মানে আমি বাজার করতে গিয়ে যেটা জেনেছি। তো সেই জন্য সু বলেছে যখন মাংসই নিচ্ছিস তখন যে যে মাংসগুলো ভালো সেগুলো নে। তো সিনা নিচ্ছিস আর গর্দান নে, গর্দান মানে ওই গলার দিকটা আর কি সলিড মাংস থাকে, এটা বোঝানোর চেষ্টা করেছে যে সব রকম মিলিয়ে ঝুলিয়ে নিলে ঠিক আছে, তাই বলেছে। এটার সঙ্গে লোভের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। যেই মাংসটা যে যে জিনিসগুলো লোকে প্রেফার করে সেইগুলোই লোক বলে। তো সেখানে ও অ্যাজ আ মানে দিদি বা অ্যাজ আ বোন যাই হোক হয়ে সেটা বলেছে যে গর্দানের দিকটা নেই, ঠিক আছে। তো এটা নিয়ে এত প্রশ্ন তোলার কিছু নেই যে সে লোভী বলে, কারণ এরকম নয় যে শুয়ের বাড়িতে কোনোদিন খাসির মাংস হয় না, প্রায়ই ওদের বাড়িতে খাসির মাংস হয়। খাসির মাংস তো কেউ রেগুলার বেসিস খায় না, কেউ কারা কারা হয়তো সপ্তাহে একদিন খায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাসে একবার, 2 মাসে একবার এরকমই লোকে খায়। হ্যাঁ, এবার আমাদের মতো পেটুক গোছের লোকেরা একটু বেশি খায়, আবার যারা অতটাও পেটুক নয় বা খাসির মাংস খাওয়া তো ঠিক নয় একটা বয়সের পর, হয়তো খাসির মাংসটা স্কিপ করে। তাহলে খাসির মাংস সবাই কিন্তু প্রতিদিন খায় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভালো মাংস বলাটা তো ভালো জিনিস। তো যাই হোক, এবার সু ওদের বাড়িতে গেল, এটা লাল লাল খাসির ঝোল খাওয়ার জন্য গেল না, ঠিক আছে। ওর বাড়িতেও রান্না হয়, তো সেখানে তো অলরেডি খাসির মাংসটা মানে কি বলবো ম্যান্ডি নিচ্ছিলই, তো সেখানে তাকে ওয়ে বলেছে যে এটাও নেই। এটা কিসের, মানে এটা লোভের কি হলো আমি তো বুঝতে পারলাম না। ও কি জীবনে খাসির মাংস তার বাড়িতে রান্না করেনি? আমি তো দেখেছি অনেকবার রান্না করতে। তাহলে আমি 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 আমার কথা বলতে পারি, আমি বাড়িতে খাসির মাংস রান্না করি এবং আমাকে বলার কেউ নেই, কারণ আমাদের বাড়িতে 3 জন ব্যক্তি, যে কম পড়বে বা খেতে পাচ্ছি না বা এক পিস খেয়েছি এরকম ব্যাপার নেই। তারপরেও বিয়ে বাড়িতে গেলে আমার খাসির মাংস দেখলেই বেশ একটা আনন্দ হয়, যে হ্যাঁ ঠিক আছে বিয়ে বাড়ি এসেছি, খাসির মাংস খাওয়াবে, তাহলে খুব ভালো। তাহলে কি আমি লোভে? আরে নিমন্ত্রণ করেছেই তো খেতে যাওয়ার জন্যে, তাই নিমন্ত্রণে যাব। এবার সেখানে গিয়ে লজ্জার তো কিছু নেই, খাসির মাংস খেতে ভালোবাসি, যদি সেটা হয় তাহলে জিভ দিয়ে জল গড়াবে খাসির মাংস দেখে। হোয়াইট ন্যাচারাল খেতে ভালোবাসি, তার মানে আমার বাড়িতে খাওয়া হয় না তা নয়, তারপরেও খেতে ভালোবাসি। তো সেই জন্য তো এই জিনিসটাকে নিয়ে এত হাইলাইট করার মতো কিছু হয়নি। যাই হোক, আমি পজিটিভ মানুষ, পজিটিভিটিকে সবসময় ওয়েলকাম করি। তো সেই জায়গায় আমি বলবো যা হয়েছে বেশ হয়েছে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, কারণ পজিটিভ থাকতে হবে। যদি কারোর দ্বারা কোনো ভুল হয় আর সেই ভুলগুলোকে শুধরে নিয়ে তারা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে এগিয়ে যায়, ক্ষতিটা কি আছে? ক্ষতিটা তো কিছু নেই। যেই জিনিসটা নিয়ে ও
অতীত নিয়ে ঘেটে ক্যাজরা হয়ে একটা সিন ক্রিয়েট হচ্ছিল, লাভ কি আছে? তো সেটা তো কোনো লাভ নেই। তাহলে সেটা বয়ে নিয়ে যাওয়ারও লাভ নেই। তো জিনিসটা লিভ হয়েছে, সেটা খুব ভালো হয়েছে। এইবার রইল ভিউয়ারদের প্রশ্ন। অনেকেই বলছে আমরা খুব বোকা, আমরা ইমোশনাল ফুল। এক্স্যাক্টলি, আপনারা ইমোশনাল ফুল, আপনারা বোকা যারা এইভাবে রিয়্যাক্ট করছেন। কারণ আপনারা ব্যাপারটাকে মানে কি বলবো, আর কি ফ্লোটিংলি, মানে কি বলবো, খুব ক্যাজুয়ালি নিতে পারেন না, এত ডেপথে যাবেনই না। এই যে সিনেমা হয়, এত সিনেমা হয়, সমস্ত জায়গায় আমরা চোখ দিয়ে জল বের করি, কাঁদি, তাদের দুঃখ দেখলে আমাদের কষ্ট হয়, সেটা তার অভিনয় দক্ষতা, এবং সেইটা দেখে আমরা তাদের প্রতি সেইটুকু সময় ফিলিংস গ্রো করাই। তার মানে এই নয় সেটা সবটা অরিজিনাল, আমরা তো জানি সেটা মিথ্যা, তারপরেও আমাদের চোখ দিয়ে জল গড়ায়, আমরা কষ্ট পাই তাদের দুঃখ দেখে, কোনো স্যাড জিনিস দেখে। তাহলে ব্যাপারটা বুঝুন, পুরোটাই তো সিনেমা। তো সেইখানে আপনারা এত ইনভলভ হন কেন? তেমনি সিরিয়ালেও বলুন আপনারা ইনভলভ হন, সিরিজে বলুন ইনভলভ হন, তো ইউটিউবও তো তাই। আপনারা দেখছেন বলে আমরা করছি, আপনাদের ভালো লাগা তৈরি হচ্ছে, খুব ভালো কথা, আপনাদের ভালো লাগা তৈরি হচ্ছে, কিন্তু সেটাকে ওইভাবে ডেপথে নেবেন না। আর কখনো এটা চাইবেন না যে ঝগড়াটা লং টার্ম চলুক আর সেটা স্প্রেড হোক, নো। তো ব্যাপারটা প্র্যাকটিক্যালি নিন। আর সবাই তার চ্যানেলকে সব থেকে বেশি ভালোবাসে। যদি কেউ বলে যে আমার চ্যানেলের থেকে আমার অন্য কারোর প্রতি ভালোবাসা, সে মিথ্যা কথা বলছে। তো চ্যানেলটা চালানোর জন্য, চ্যানেলটায় তার ভিউয়ার্স আসার জন্য, চ্যানেলটাকে সামনে রেখে টাকা ইনকাম করবার জন্য মানুষ অনেক কিছু করে এখানে। তো সেটাকে অ্যাকসেপ্ট করুন, পজিটিভিটি অ্যাকসেপ্ট করুন, নেগেটিভিটি দূরে হাঁটান। আর ঝগড়া ঝামেলা কন্টিনিউ বয়ে নিয়ে যাওয়ার মধ্যে কোনো মাহাত্ম্যতা নেই। আর আপনারা যদি মনে করেন যা যা দেখেছেন এতদিন ধরে, যে ঝামেলা ঝগড়া অশান্তি যা দেখেছেন সেটাই কন্টিনিউ হতে থাকবে, তাহলে আপনারা তিক্ততা দেখতে চাইছেন, সেটা তো পসিবল নয়। এখানে ব্যাপারটা আপনারা ফ্লোটিংলি দেখুন, ফ্লোটিংলি এন্টারটেন হন, ফ্লোটিংলি আপনার ভালো লাগা হোক। সেই জায়গা থেকে কোনো ক্রিয়েটারকে আপনারা ভালোবাসতে পারেন, কোনো ব্লগারকে আপনারা ভালোবাসতে পারেন, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালোবাসতে পারেন, সেটা আলাদা ইস্যু। খারাপও বাসতে পারেন, সেটাও আলাদা ইস্যু। বাট আপনারা কখনো চাইবেন না যে কারোর সঙ্গে কারোর ঝামেলাটা টু বি কন্টিনিউ হোক। ঝামেলা একটা জায়গায় নেগোসিয়েশন করে লিভ করা উচিত, এটা মাথায় রেখে এগোন। যাই হোক, আবার একটা বড় ভিডিও হয়ে গেল। আমি বক্তব্য রাখতে গেলে মানে আমার আর হুঁশ থাকে না। আপনাদের যদি কিছু বলার থাকে ডেফিনেটলি জানাবেন। তো টাটা সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।